সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে বেয়াবক হাজি উজির আলীর পক্ষ থেকে সবাইকে সব শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সপ্তম অধ্যায়ের আইনের ধারণা নিয়ে। সাধারণভাবে আমরা জানি আইন হচ্ছে কতগুলো নিয়মকানুন, যে নিয়মকানুনগুলো মানুষের জীবনে অবশ্যই মেনে চলা প্রয়োজন। বইয়ের ভাষায় আইনের কিছু সাধারণ সংজ্ঞা আছে যেগুলো আমরা এখন জানব। আইনের সংজ্ঞা যেটা তোমাদের পাঠ্য বইয়ে আছে, সাধারণভাবে আইন বলতে সম্মিলিত জীবনযাপনের ক্ষেত্রে মানুষ কর্তৃক অনুসরণকৃত কিছু লিখিত ও অলিখিত বিধিবিধানকে বোঝায়। মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করা এবং সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য অধিকাংশ মানুষই এই নিয়মকানুন মেনে চলে। সমাজ জীবনে চলতে গেলে আমাদের কিছু আইন মেনে চলতে হয়। রাষ্ট্রীয় ক্ষেত্রেও কিছু আইন আমরা মেনে চলি। এখন আমরা সামাজিক জীবনে যে আইন মেনে চলি সেগুলো হলো সামাজিক আইন। রাষ্ট্রীয় ক্ষেত্রে যে আইনগুলো মেনে চলা হয় সেগুলো হচ্ছে রাষ্ট্রীয় আইন। পাঠ্য বইয়ে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে সেটা হলো সামাজিক জীবনে যে সকল রীতিনীতি মানুষ মেনে চলে তা হচ্ছে সামাজিক আইন। রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন জাতীয় নীতিমালার প্রেক্ষিতে এবং মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করতে কিংবা সমাজ সৃষ্ট বিভিন্ন সমস্যা প্রতিরোধে সার্বজনীনভাবে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন নির্দেশই রাষ্ট্রীয় আইন নামে পরিচিত। এবার আমরা জানব আইনবিদদের সংজ্ঞা। এই আইন সম্পর্কে বিভিন্ন আইনবিদ বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। প্রথমে আমরা জানবো যে টি.এইচ. গ্রিন কি বলেছেন আইন সম্পর্কে। টি.এইচ. গ্রিন বলেছেন, রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সমূহই আইন। অধ্যাপক হল্যান্ড একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম শক্তি কর্তৃক প্রণীত হয়। তিনি একটা শব্দ এখানে ব্যবহার করেছেন, সেটা হচ্ছে সার্বভৌম শক্তি। সার্বভৌম শক্তি বলতে আমরা বুঝি যে আমরা জানি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিছু কর্তৃত্বধারী লোক আছে যারা এই পরিচালনার কাজে নিয়োজিত থাকে। তো সেই পরিচালনার কাজে যারা নিয়োজিত থাকে তাদের কর্তৃক প্রণীত হয় এই নিয়মকানুনগুলো। তারপরে অধ্যাপক উড্রো উইলসন সবচেয়ে উৎকৃষ্ট সংজ্ঞা দিয়েছেন। তার মতে আইনের যে সংজ্ঞাটা সেটা এখন আমরা পড়ব। তিনি বলেন, আইন হলো সমাজের সেই সকল প্রতিষ্ঠিত প্রথা ও রীতিনীতি যেগুলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং যা সরকারের অধিকার ও ক্ষমতার দ্বারা বলবৎ থাকে। সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত মানে সমাজেও সেগুলো প্রতিষ্ঠিত এবং সমাজে সবাইকে সেগুলো মেনে চলতে হয়, এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, রাষ্ট্র সেগুলোকে অনুমোদন দিয়েছে এবং জনগণকে অবশ্যই সেগুলো মেনে চলতে হয়। তার উড্রো উইলসনের সংজ্ঞা এ কথাটাই আমরা বুঝতে পারছি। আইনের কিছু বৈশিষ্ট্য আছে, এখন সেগুলো সম্পর্কে আমরা জানব। আইনের বৈশিষ্ট্য। আইন মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। বাহ্যিক বলতে এখানে আমরা চলাফেরার ক্ষেত্রে যে বাইরের দিকটা সেটাকে বোঝাচ্ছে। চলমান জীবনে আমরা যে কাজকর্মগুলো করি, চলাফেরা করি, সেগুলোকে নিয়ন্ত্রণ করে আইন। আইন হচ্ছে সার্বজনীন মানে সবার জন্য। এখানে ছোট বড় ধনী দরিদ্র সবাই আইনের ক্ষেত্রে সমান, এটাকেই বোঝাচ্ছে, মানে সবার জন্য।
আইন হচ্ছে এক ধরনের আদেশ বা নিষেধ যা সকলকে মান্য করতে হয়। তাহলে এখানে আমরা দেখছি যে কতগুলো আদেশ আবার কতগুলো নিষেধও আছে, যেগুলো আমাদেরকে চলমান জীবনে অবশ্যই অবশ্যই মেনে চলতে হয়। আইন রাষ্ট্রীয় কর্তৃত্বমূলক কর্তৃপক্ষ হতে স্বীকৃত ও আরোপিত। রাষ্ট্রের ক্ষেত্রে যারা কর্তৃত্বমূলক প্রতিষ্ঠানে আছে, যারা কর্তৃত্ব করে রাষ্ট্র পরিচালনায়, তারাই হচ্ছে রাষ্ট্রীয় কর্তৃত্বমূলক কর্তৃপক্ষ। তাদের কর্তৃক এগুলো স্বীকৃত এবং তারাই এগুলো আরোপ করে। সমাজে প্রচলিত প্রথা ও রীতিনীতি যা সকলের নিকট মান্য। এরপরে আমরা জানব আইনের উৎস সম্পর্কে। আইনের উৎস, তাহলে কোথা থেকে এই আইনগুলো এসেছে আমরা এখন সেগুলো জানব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড তিনি আইনের 6টি উৎসের কথা বলেছেন। এই উৎসগুলো হচ্ছে, প্রথমে তিনি বলেছেন প্রথার কথা। প্রথা হচ্ছে চিরাচরিত নিয়ম রীতিনীতি, যেগুলো আমাদের পূর্বপুরুষেরাও মেনে চলেছে, পরবর্তীতে যারা আসছে তারাও মেনে চলেছে। এই ধরনের নিয়মকে আমরা বুঝি। ধর্ম, আমরা জানি প্রত্যেক মানুষেরই একটা ধর্ম আছে, তো সেই ধর্মের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে আসছে বিচার সংক্রান্ত রায়। বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে বিচারকরা যখন রায় প্রদান করেন, সেই রায়ের কথা এখানে বলা হয়েছে। বিজ্ঞান সংক্রান্ত আলোচনাগুলো এমন হবে যেগুলো অবশ্যই বিজ্ঞান সংক্রান্ত। শুধু আলোচনার কথা এখানে বলা হয়নি, যেগুলো অবশ্যই বিজ্ঞান সংক্রান্ত আলোচনা, যুক্তিভিত্তিক তথ্যভিত্তিক আলোচনা। ন্যায়বোধ, তারপরে আসছে ন্যায়বোধ। ন্যায়বোধ মানে হচ্ছে মানুষ যখন কোনো কাজ করে তখন সেই কাজের মধ্যে মানে বাস্তবতার সাথে মিল রেখে যখন কোনো আইন পাওয়া যায় না, তখন সে নিজের বিবেক বুদ্ধি দিয়ে ওই কাজটাকে পরিচালনা করে এবং সেটা যেন মানুষের জন্য কল্যাণময় হয়, সেটাই হচ্ছে ন্যায়বোধ। আর অবশেষে আমরা জানবো যেটা আইনসভা প্রত্যেক গণতান্ত্রিক দেশেরই একটি আইনসভা আছে। আইনসভা হচ্ছে আইনের একটা গুরুত্বপূর্ণ উৎস। এবার আমরা উৎসগুলো সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমে যে উৎসের নাম আমরা বলেছিলাম সেটা হচ্ছে প্রথা। প্রথা কি? আইনের প্রাচীনতম উৎস হচ্ছে প্রথা। প্রথা হচ্ছে কতগুলো নিয়মকানুনের সমষ্টি। আমি আগেই বলেছি যে এগুলো ধারাবাহিকভাবে পালন করা হয়, পূর্বপুরুষরা পালন করে আসছে, পরবর্তীতে যারা আসছে তারাও এগুলো পালন করেছে। এগুলো হলো কতগুলো নিয়মকানুন। এটা প্রাচীনকাল থেকেই যে প্রথাগুলো চলে আসছে, পরবর্তীতে এগুলো যখন মেনে চলা হয় এবং এগুলো যখন রাষ্ট্রীয় কর্তৃক স্বীকৃতি পায়, তখন এগুলো আইনে পরিণত হয়। তো আমরা পাঠ্য বইয়ের ভাষায় যেভাবে জানবো সেটা হচ্ছে আইনের প্রাচীনতম উৎস হচ্ছে প্রথা। কালক্রমে এইসব প্রচলিত প্রথা রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি পেয়ে আইনে পরিণত হয়েছে। যেমন ব্রিটেনের অধিকাংশ আইনে এইভাবে প্রথা থেকে এসেছে। এরপরে আমরা জানবো ধর্ম সম্পর্কে। ধর্ম হচ্ছে আইনের একটা গুরুত্বপূর্ণ উৎস। প্রত্যেক মানুষেরই নিজস্ব ধর্ম আছে এবং সেই ধর্ম আইনের কিভাবে উৎস হয়, এখন আমরা সেই কথাটাই জানব। ধর্মগ্রন্থ আইনের অন্যতম উৎস। প্রাচীনকাল থেকে মানুষ ঐশ্বরিক আইন অনুসরণ করে আসছে, মানে হচ্ছে ঈশ্বর প্রদত্ত আইন, যেটাকে বলা হয়েছে ঐশ্বরিক আইন। বর্তমান যুগেও ধর্মীয় রীতিনীতি আইন রূপে গ্রহণ করে রাষ্ট্রীয় আইন প্রবর্তন করা হয়। বিবাহ, উত্তরাধিকার প্রভৃতি বিষয়ে মুসলমান ও হিন্দুরা নিজ নিজ ধর্মীয় আইন মেনে চলে। পরবর্তীতে আসছে বিচার
বিচারকালে বিচারকগণ যদি প্রচলিত আইনের মাধ্যমে মামলার নিষ্পত্তি করতে ব্যর্থ হন, তখন তিনি স্বীয় মানে নিজের বুদ্ধি, মেধা ও প্রজ্ঞার মাধ্যমে প্রচলিত আইনের সাথে সঙ্গতি রেখে আইনের নতুন ব্যাখ্যা দিয়ে বিচারের রায় প্রদান করেন, যা একসময় আইনে পরিণত হয়। এভাবে এরপরে আমরা জানবো বিজ্ঞানসম্মত আলোচনা সম্পর্কে। আইনবিদদের বিজ্ঞানসম্মত আলোচনা বা তাদের আইন বিষয়ক গ্রন্থাবলীও আইনের অন্যতম উৎস হিসেবে কাজ করে। ব্রিটেনের আইন ব্যবস্থা আইনবিদ কোক, ব্ল্যাকস্টোন, ইসলামী আইনের ক্ষেত্রে ইমাম আবু হানিফা প্রমুখের অনেক অভিমতেই আইনের মর্যাদা লাভ করেছে। ন্যায়বোধও আইনের একটা উৎস। বিচারকগণ যখন উপযুক্ত আইনের অভাবে ন্যায় বিচার করতে ব্যর্থ হয়ে নিজস্ব সামাজিক নীতিবোধের আলোকে ন্যায় রায় প্রদান করেন, তখন তার নীতিবোধের দ্বারা প্রণীত আইন দেশের আইনের পূর্ণ মর্যাদা লাভ করে। সবশেষে আমরা আইনসভা কিভাবে আইনের উৎস হয় সেটা সম্পর্কে জানব। আধুনিক রাষ্ট্রের আইনসভায় আইনের অন্যতম প্রধান উৎস। এই আইনসভায় দেশের জনগণের স্বার্থকে লক্ষ্য রেখে প্রয়োজনীয় আইন প্রণয়ন মানে তৈরি, প্রণয়ন শব্দের অর্থ তৈরি, আইন প্রণয়ন ও সংশোধন হয়ে থাকে। এবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শেষ করছি।